দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। ভারতের সাথে 2 সপ্তাহের যোগাযোগ বিচ্ছিন্নতায় স্থলবন্দরগুলোতে আটকে পড়েছেন অন্তত 200 বাংলাদেশি নাগরিক। আটকা পড়াদের অভিযোগ, করোনা পজিটিভ সনদ থাকার পরেও দেশে ফিরতে পারছেন না তারা। দেশটিতে আঘাত হানা ট্রিপল মিউট্যান্ট করোনায় সংক্রমিত হয়ে যাতে কেউ বাংলাদেশে ঢুকতে না পারে সেই নজরদারিতে হঠাৎ করে অনুষ্ঠিত হয়ে পড়েছে তাদের দেশে ফেরা। ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আটকে থাকা বাংলাদেশিদের অভিযোগ, ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে এই চরম ভোগান্তিতে পড়েছেন তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। ভারতে আঘাত হানা ট্রিপল মিউট্যান্ট করোনায় সংক্রমিত হয়ে বিপর্যস্ত দেশটির সাধারণ মানুষ। প্রতিদিনই আক্রান্ত মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। এমন অবস্থায় ভারতের সাথে সকল ধরনের যোগাযোগ 14 দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ সরকার। আওতামুক্ত শুধু জরুরি পণ্য পরিবহন। সরকারের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে সীমান্তে আটকা পড়েছে শত শত বাংলাদেশি নাগরিক, যাদের অধিকাংশ গিয়েছিলেন চিকিৎসা নিতে। বিক্ষোভ করা এইসব বাংলাদেশি নাগরিক বলছেন, এমন সিদ্ধান্তের কারণে ভারতে দীর্ঘ সময় অবস্থান করার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের। অনেকেরই ফুরিয়েছে পাসপোর্টের মেয়াদও। এখন আমাদের দেওয়ালে পেট ঠেকে গেছে, আমাদের পেটে ভাত নাই, আমরা তাহলে কি করব? আর আমাদের কাছে যে এমন কোনো অর্থ নেই যে আমরা হোটেলে যাইয়ে 2 মুঠো ভাত খাইয়ে এখানে থাকবো। এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, অনেকজন খায় নাই, এখন যেতে পারবো কিনা সেটা তো জানি না। আমি চিত্তরঞ্জনে 6 মাস ধরে আমি চিকিৎসা হচ্ছে, আমার ভিসা আজকে শেষ। এমন বাস্তবতায় কলকাতার ডেপুটি হাইকমিশনের অফিস থেকে দেয়া সার্কুলারে বলা হয়েছে, কোভিড টেস্টের সনদ এবং অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে দেশে ফিরতে পারবেন এসব মানুষ। তবে পেট্রাপোল বন্দরে এসে নিজ দেশে ঢুকতে না পারা নাগরিকরা এই সার্কুলারকে ভোগান্তির অন্যতম কারণ হিসেবে দাবি করেছেন। আমরা এখানে যোগাযোগ করছি, আন্দোলন করছি, ওরা বলছে যে মিটিং সকাল থেকে শুধু বলে যাচ্ছে যে মিটিং হচ্ছে জানাচ্ছি, মিটিং হচ্ছে জানাচ্ছি, কিন্তু তাদের মিটিং শেষ হয়েছে, কি হয়েছে আমাদের কিছু বলে নাই। আমরা যারা বাংলাদেশি মানুষ ওপারে আছি চিকিৎসার জন্য, তাহলে আমাদের তো 24 ঘন্টা সময় দেওয়া হয়নি বাংলাদেশে যাওয়ার জন্য। এখনো সীমান্তে অপেক্ষমান রয়েছেন আটকে পড়া বেশিরভাগ বাংলাদেশি। তবে অনেকেই কলকাতায় ফিরে গেছেন বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করতে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ভারত থেকে আমদানি বন্ধ থাকলে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দেশে যে কোনো সময় ভয়াবহ অক্সিজেন সংকট দেখা দিতে পারে। এর মধ্যে স্বাভাবিক সময়ের চাইতে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 80%। ফলে সরবরাহ ঠিক রাখতে হিমশিম খাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই মুহূর্তে সংকট নেই, তবে ভবিষ্যৎ বিবেচনায় শিল্প খাতে ব্যবহৃত অক্সিজেন স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি অন্য উৎসেরও সন্ধান করছে সরকার। লাকপিনা জিসমিন সোমার রিপোর্ট। দেশে করোনা রোগী বৃদ্ধির সাথে সাথে বাড়ছে অক্সিজেনের চাহিদাও। স্বাভাবিক সময়ে যেখানে অক্সিজেনের চাহিদা থাকে 100 থেকে 120 টন, সেখানে বর্তমানে চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 150 থেকে 180 টন। দৈনিক অক্সিজেনের গড় চাহিদা বেড়েছে 80%। মেডিকেল ও শিল্প মিলিয়ে দেশে মোট অক্সিজেন চাহিদা 220 থেকে 250 টন। এর মধ্যে 75% পূরণ করে লিন্ডে বাংলাদেশ। এর বাইরে স্পেকট্রা ও ইসলাম অক্সিজেন নামে 2টি প্রতিষ্ঠান অক্সিজেন উৎপাদন করে, বাকিটা আসে ভারত থেকে। কিন্তু সোমবার বেনাপোল স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা যায় 21 এপ্রিলের পর অক্সিজেনের নতুন কোনো চালান আসেনি ভারত থেকে। বেসরকারি হাসপাতাল মালিকরা বলছেন, বর্তমানে সংকট না থাকলেও রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে সংকট তৈরির জোর সম্ভাবনা রয়েছে। আমাদের আগে একটি হসপিটালে প্রতি মাসে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হতো, এখন এক দিনে সে পরিমাণ আপনার অক্সিজেন লাগছে। একটা প্ল্যান্ট থেকে আমার হসপিটালে যে অক্সিজেন নিচ্ছি সেটা ভর্তি তার প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। প্রত্যেকটা প্ল্যান্টে যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন তৈরি করে তাদেরকে মেডিকেল অক্সিজেন তৈরি করার ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। ক্রমবর্ধমান অক্সিজেন চাহিদার বিপরীতে সংকট তৈরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না খুচরা ব্যবসায়ীরাও। এই মুহূর্তে সকল ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ফিলিং বন্ধ রেখে শুধু মেডিকেল সাপোর্ট দিলে আমাদের যে ফ্যাক্টরি আছে, আশা করি আমাদের অক্সিজেনের কোনো সংকট হবে না। ভারতে স্বাভাবিক সময়ে মোট অক্সিজেন সরবরাহের 85% শিল্প খাতে আর 15% খরচ হতো স্বাস্থ্য খাতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটিতে 90% অক্সিজেনই স্বাস্থ্য খাতে ব্যবহার করেও কুল কিনারা পাচ্ছে না ডাক্তাররা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায় এখনই এমন আশঙ্কা না থাকলেও ভবিষ্যতের কথা ভেবে শিল্প খাতের অক্সিজেন স্বাস্থ্য খাতে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমরা লিকুইড অক্সিজেন থেকে কিছুটা পরিবর্তন করে আমরা গ্যাসিয়াস অক্সিজেন ফর্মে চলে আসব। তখন আমাদের এই গ্যাসিয়াস ফর্মে আমরা অক্সিজেন দিতে পারবো, কারণ এই গ্যাস ফর্মে যে অক্সিজেন এই অক্সিজেনে আমাদের ঘাটতি নেই। বিকল্প উৎস হিসেবে আরও 3টি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে সরকার। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রাপ্ত অক্সিজেনের সুষম বন্টনের উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। টিকার মজুদ না থাকায় আজ থেকে বন্ধ হচ্ছে প্রথম ডোজের টিকা। সিরামের 20 লাখ ডোজের চালান প্রাপ্তি অনেকটাই অনিশ্চিত। টিকা না এলে সরকারের হাতে থাকা সবগুলো টিকা প্রয়োগের পরও অনিশ্চিত হয়ে পড়বে প্রথম ডোজের নেয়া প্রায় 13.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ। শুধুমাত্র একটি টিকার উৎসের উপর নির্ভর করা সরকারের অদূরদর্শিতা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সারা দেশে প্রথম ডোজের টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেই কারণেই সোমবার রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় কিছুটা কম। তবে সিরাম থেকে টিকা পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয় সংখ্যা বাড়ছে প্রথম ডোজের টিকা নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ প্রাপ্তি নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন 58 লাখের বেশি, যার মধ্যে 23 লাখের বেশি নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। সব মিলিয়ে 81 লাখ ডোজের বেশি টিকা প্রয়োগ সফলভাবে সম্পন্ন হলেও সরকারের হাতে মজুতকৃত টিকা আছে মাত্র 23,54,734 ডোজ। সেই হিসেবে সবগুলো টিকার সফলভাবে প্রয়োগ হলেও দ্বিতীয় ডোজের টিকা বঞ্চিত থাকবেন আরও অন্তত 13,36,800 জন। এখানেই শেষ নয়, এর মধ্যে টিকা বঞ্চিত হতে পারেন আরও অন্তত 5 থেকে 10% মানুষ, কারণ স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে 5 থেকে 10% ডোজ টিকা অপচয় বা নষ্ট হয়েছে, যা স্বাস্থ্য খাতে স্বাভাবিক প্রক্রিয়া। 5 থেকে 10% মতন টিকা অপচয় হতে পারে, ভাইল পড়ে গিয়ে বা এই যে সিরিঞ্জে টানা হচ্ছে এটাতে নষ্ট হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র একটি ডোজের টিকার উপর নির্ভর করাটা স্বাস্থ্যসেবা বিভাগের অদূরদর্শিতার পরিচয়। এটি একটি অদূরদর্শী পরিকল্পনা এবং সিদ্ধান্ত ছিল। দেশের বিশেষজ্ঞগণ বারবার এই বিষয়টি নীতি নির্ধারকদের গোচরে আনার জন্য নানাভাবে বলেছেন, কিন্তু দায়িত্বশীলরা তাদের কথায় কর্ণপাত করেননি। কোভিড জাতীয় কমিটির সদস্য বলছেন, যারা অক্সফোর্ডের কোভিডশিল্ডের প্রথম ডোজের টিকা নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকার ধরন পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফার্স্ট ডোজ যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রে সেকেন্ড ডোজ সেম ভ্যাকসিন নিতে হবে, অন্য কোনো ভ্যাকসিন নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোভ্যাক্স সামনের মাসে ফাইজারের যে 1 লাখ ডোজ টিকা দিচ্ছে সেই টিকাও নেওয়ার সুযোগ হচ্ছে না শুধুমাত্র প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উন্নত বিশ্ব এবং উন্নয়ন সহযোগীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশনের সভায় এই কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, মহামারী পরবর্তী উন্নয়ন প্রচেষ্টা হওয়া উচিত টেকসই এবং অংশগ্রহণমূলক। শাহালি জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনা বাস্তবতায় বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যখন স্থবির, আর্থসামাজিক নিরাপত্তা যখন হুমকির মুখে, এমন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক কমিশন এসকেপের ৭৭তম বৈঠক। করোনার কারণে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক করেন এই অঞ্চলের শীর্ষ নেতারা। উদ্বোধনী পর্বের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে এলোমেলো করে দিয়েছে। এ কারণে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, বাড়ছে দারিদ্র্য। পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেন তিনি। The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জনস্বাস্থ্য ব্যবস্থায় আরও কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। To build back better from any crisis, the development approach should be more inclusive, resilient and environment friendly. The Asia Pacific region should take efficient policies and strategies for a strengthened and
universal public health system. শেখ হাসিনা বলেন, উন্নয়নের সবচেয়ে কার্যকর উপায় আঞ্চলিক সহযোগিতা। এজন্য সার্ক, বিমস্টেকের মতো যে কোনো আঞ্চলিক উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ। Number 4, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চলমান সর্বাত্মক বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার, যার প্রজ্ঞাপন আজ হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মাস্ক না পরলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে দ্বিতীয় দফার লকডাউনের পঞ্চম দিনও ছিল সাধারণ দিনের মতোই। শহরের রাস্তায় গণপরিবহন বাদে সব ধরনের যানবাহনের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পুলিশের তল্লাশিও ছিল না ঠিক আগের মতো। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আব্দুল্লাহপুরের সকালবেলা চিত্র দেখে বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। যানজট আর যানবাহনের চলাচলও ধীরে ধীরে। এর মাঝেও আছে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, চলে নামে মাত্র তল্লাশি। মাল দিয়ে বাড়িয়েছি দোকান না, মাস্ক পরা অবশ্য জরুরি, কিন্তু আমার যে শ্বাস প্রশ্বাস টানতে কষ্ট হচ্ছে রোজার কারণে, তো ওই জন্য। রাজধানীর অন্যতম এলাকা রামপুরা ও বাড্ডা, সেখানেও একই চিত্র। সাধারণ দিনের মতোই চলাফেরা করছে মানুষ, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্ক আছে পকেটে, গরম তো, গরমের মধ্যে একটু বিরক্ত লাগতেছে, অনেক দূর থেকে আসছি। মাস্ক আছে, মাস্কটা হারাই গেছে। মাস্ক কিনবো সামনে আমার দোকানে জায়গায়। হ্যাঁ, আমার দোকানে মাস্ক আছে, দোকানে আবার একটা নিয়ে গেছিলাম, ওটা হারাই গেছে, তো আবার যায় পড়বো আর কি। অন্য দিনের তুলনায় গেল দুদিন জনসাধারণের চলাফেরা অনেকটা বেশি, বললেন দায়িত্বপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা। লোক বাইরে আমরা চেষ্টা করছি যাদের চেক করার বা চেক করতেছি মুভমেন্ট পাস নিয়ে যাচ্ছে কিনা বা আইডি কার্ড নিয়ে যাদের প্রয়োজন আছে যাচ্ছে কিনা, এগুলো আমরা চেক ব্যাক করতেছি। প্রচুর লোক, মানে অনেকে বিনা কারণেও যাচ্ছে, অনেকে কারণেও যাচ্ছে, অনেকে শপিং এ যাচ্ছে, যার যেটা প্রয়োজন যাচ্ছে। চলতি লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করে 5 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। করোনায় গেল 24 ঘন্টায় দেশে আরো 97 জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে 3306 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট 7,48,628 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 11,150 জন। মোট সুস্থ হয়েছেন 6,61,693 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 25,786 জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 12.82%। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার দেয়া এক নির্দেশনায় এই অনুরোধ করা হয়। এতে বলা হয়, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এই বছর ঈদের নামাজের জামাত মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে। হেফাজতে ইসলামের মুখোশের আড়ালে আসল উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে, আর এই কারণেই কমিটি বিলুপ্ত আর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, এমনটাই মনে করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিসবাহুর রহমান। তার মতে জঙ্গিবাদ ও নিষিদ্ধ উৎসের অর্থায়নের বিষয় ধামাচাপা দিতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। এই বাস্তবতায় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন হেফাজতের এই পদক্ষেপ নতুন কূটকৌশলের অংশ। অনুকূল পরিবেশ পেলে আবার উগ্রবাদের প্রকাশ ঘটাবে হেফাজত। এজন্যই সরকারকে কোনোভাবেই নমনীয় হওয়া যাবে না। আশিকুর রহমান শ্রাবণ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 11টার দিকে ফেসবুক লাইভে এসে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আল্লামা জুনায়েদ বাবু নগরী। কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এর কয়েক ঘন্টা পরে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা আসে, যার আহ্বায়ক জুনায়েদ বাবু নগরী আর প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী। 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে। সদস্য সচিব বা মহাসচিব হিসেবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম এর নাম ঘোষণা করার জন্য বলা হয়েছে। সারা দেশে হেফাজতের তাণ্ডব, গ্রেপ্তার এবং সবশেষ মামুনুল হকের রিসোর্ট কেলেঙ্কারির পর এই কমিটি বিলুপ্তিকে কিভাবে দেখছেন অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো? রং বদলাবার কারণটা এখন দেশবাসী জেনে গেছে, যে তাদেরকে কারা অর্থায়ন করে, তাদের নেতৃবৃন্দের মধ্যে কারা কারা পাকিস্তানে গিয়ে উগ্রবাদিতার প্রশিক্ষণ নিচ্ছে,
এখন তারা তাদের লক্ষ্যে পৌঁছার জন্য রং বদলাবে। এটার জন্য দেশবাসীকে সতর্ক করা এবং যারা প্রকৃত আলেম তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের মাধ্যমে দেশবাসীর কাছে সঠিক মেসেজ পৌঁছানো। এই মেসেজগুলো এখন মানুষের কাছে সঠিকভাবে পৌঁছতেই এদের মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়ে যাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা হেফাজতের এই পদক্ষেপকে কূটকৌশলের অংশ হিসাবেই দেখছেন। হেফাজত হচ্ছে ধোঁকাবাজির উস্তাদ, সুতরাং ধোঁকাবাজি ও প্রতারণার কৌশলে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা পুরাতন কমিটিটি ভেঙে দিয়ে একটি নূতন আহ্বায়ক কমিটি করেছে। জানে ভালো করে যে জাতির পিতার মোরাল ভেঙে জাতীয় পতাকা পুড়িয়ে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তারা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছে। সুতরাং এটার থেকে তারা আর রক্ষা পাওয়ার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। দেশের মানুষ খেপে উঠেছে তাদের বিরুদ্ধে। এদের কোনো মার্সি নয়, এটি বাংলাদেশের মানুষের দাবি। সুতরাং সরকারকে এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাদের মতে অনুকূল পরিবেশ পেলে আবারও উগ্রবাদের প্রকাশ ঘটাবে হেফাজত, যেমন করে 2013 সালের 5 মে এবং 2021 সালের 25 থেকে 27 মার্চ সারা দেশে তাণ্ডব চালিয়েছিল হেফাজতে ইসলাম। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আবারও হেফাজত নেতা মামুনুল হককে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার মতিঝিল ও পল্টনে নাশকতার 2 মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালত। এ সময় হেফাজত ইসলামের আরো 2 নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল উদ্দিন কাশেমিকে একই মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাইম আল জিকর প্রতিবেদনে বিস্তারিত। 2020 সালে মোহাম্মদপুরে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের 7 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। একই সাথে অন্য মামলায় রিমান্ডে থাকা হেফাজতের 2 নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল উদ্দিন কাশেমিকেও আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালতে এই 3 নেতাকে হাজির করে 2013 সালে মতিঝিলে হেফাজত ইসলামের তাণ্ডবের 2টি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আসাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ঘটা সহিংসতার বেশ কয়েকটি মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ। মতিঝিল ও পল্টনে নাশকতার 2 মামলায় মামুনুলের 7 দিনের রিমান্ড, জালাল উদ্দিন কাশেমের 6 দিন এবং একই ঘটনায় 3 মামলায় জুনায়েদ আল হাবিবের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালত। মারধর করে ক্ষান্ত হয় নাই, তারা সেখানে এক্সপ্লোসিভ দিয়ে তারা বোমাবাজি সেখানে তারা করেছে। এর সাথে তারা বোমাবাজির মামলা এর সাথে হয়েছে। হেফাজতের এই 3 নেতাকে রিমান্ডে পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আসামি পক্ষের আইনজীবীরা। 7টা বছর তদন্ত হলো না, 7টা বছর কোনো চার্জশিট হলো না, তাহলে এই মামলাগুলো কিভাবে রয়েছে? মূলত আমি বলবো এই মামলাগুলো একটা টাফ কেস। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 19টি মামলা রয়েছে। এর মধ্যে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের পর তার নামে 15টি এবং মোদি বিরোধী আন্দোলনের 2টি মামলা হয়। এসব মামলার বাদী পুলিশ নিজেই। পল্টন থানায় হওয়া সর্বশেষ মামলার বাদী যুবলীগের 1 নেতা, আর মোহাম্মদপুরে আরেকটি মামলার বাদী একজন সাধারণ মানুষ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। গেল 26 মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার এসব মামলা দায়ের হলেও সোমবার গণমাধ্যমকে জানানো হয় মামলা 3টিতে হেফাজত নেতা বাবুনগরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন সহ হেফাজতের 1.5 শতাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত প্রায় 3000 জনকে। মামলা 3টিরই বাদী পুলিশ। একই ঘটনায় এর আগে আরো 8টি মামলা হয় থানায়। এর মধ্যে 7টি হাটহাজারী থানায় এবং 1টি পটিয়া থানায় করা হয়। কুয়েতে আটক বাংলাদেশের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড 4 বছর থেকে বেড়ে 7 বছর হয়েছে। সোমবার কুয়েতের আপিল আদালত তার কারাদণ্ডাদেশ 3 বছর বাড়িয়েছেন। এছাড়া পাপুলকে 20 লাখ কুয়েতি দিনার অর্থদণ্ডও দেন আপিল আদালত। কুয়েতে পাপুলের বিরুদ্ধে 2টি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অপরটি অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তার 4 বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত 3 বছর কারাদণ্ড ও 20 লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দিলেন। অন্যদিকে তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
এবার সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। প্রতিবারের মতো এবারের ঈদেও বাহারি শাড়ির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর সেই পসরায় রয়েছে জামদানি, কাতান, সিল্ক সহ টাঙ্গাইলের তাঁত, জুট কটন, সফট কটন, অ্যান্ডি কটন সহ নানা ধরনের সুতি আর তাঁতের শাড়ি। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীতে এমন রঙে সেজে ওঠা ফ্যাশন হাউসগুলি জানিয়ে দিচ্ছে ঈদের আগমনী বার্তা। দেড় সপ্তাহ পর খুলেছে দোকানপাট, শপিং মল। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিছুটা বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। বরাবরই ঈদ ঘিরে দেশি ব্র্যান্ডগুলোর প্রতি একটু বাড়তি নজর থাকে ক্রেতাদের। বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি, আর তাই শাড়ির কালেকশনে রাখা হয়েছে ভিন্নতা। যেমন মসলিন শাড়ি আছে, অ্যান্ডি সিল্কের শাড়ি আছে, হাফ সিল্ক আছে, আরও অনেক ধরনের হাতের কাজের ব্লক, স্কিন, বিভিন্ন ধরনের শাড়ি আছে। গরমের কথা মাথায় রেখে এবছর আপনার ম্যাক্সিমাম শাড়ি আসছে সফট সিল্কের শাড়ি, ম্যাক্সিমাম সফট সিল্ক, তারপর কিছু খাদ্য শাড়ি আসছে। দেশীয় যে পিওর সিল্কগুলো যেগুলো আছে এগুলো তো একদম পিওর, তো সেজন্য পরে খুব আরাম পায়, সেজন্য ওগুলো বেশি চলে। গরমের কথা মাথায় রেখে হালকা রঙকে এবার প্রাধান্য দিচ্ছে ক্রেতারাও। এত গরমে আমরা সফট এবং হোয়াইট, সাদা টাইপের যত লাইট কালার করা যায় ততই ভালো। আমাদের দেশীয় যে টাঙ্গাইল শাড়ি এটাকে একটু বেশি প্রেফারেন্স দেই, আর বিশেষ করে আমাদের বাড়িতে যারা মুরব্বী থাকে ওদেরকে আমরা দেওয়ার জন্যই শাড়িটা কিনতে আসছি। বিক্রেতাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে আরও বাড়বে বেচাকেনা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বাড়তে শুরু করেছে রাজধানীর বিপণী বিতানমুখী মানুষের ভিড়। গণপরিবহন চালু হলে ভিড় আরও বাড়বে বলে জানান দোকানিরা। তীব্র দাবদাহের কারণ দেখিয়ে ক্রেতা বিক্রেতাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ছিলেন উদাসীন। ঈদের আগে আবার মার্কেট বন্ধ হওয়ার গুজবে কেনাকাটা সারতে রাজধানীর বাইরে শপিং মলগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বন্ধ গণপরিবহন, তীব্র দাবদাহ দেশ জুড়ে। এমন পরিস্থিতিতে জনজীবন নাবিশ্বাস হয়ে উঠলেও রাজধানী বিপণী বিতানে ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। চাঁদনী চক, গাউসিয়া, নূর ম্যানশন, হকার্স ও নিউ মার্কেটের প্রায় সব দোকানে ক্রেতাদের ছিল সরব উপস্থিতি। যে যার সাধ্যমতো নিয়মিত কিংবা ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত। প্রতিনিয়ত শতের কাছাকাছি মানুষ করোনায় প্রাণ হারালেও আগতদের চোখে মুখে ছিল না তার কোনো রেশ। খুব কাছের না দিলেই না, একটু গিফট, গ্রামে বাড়ি যাব, এই জন্য আর কি। এদের জন্য মূলত আজকে আমাদের মার্কেটে আসা, যাতে পরবর্তীতে ভিড়ভাড়টা বেড়ে গেলে সমস্যা। এখন যদি কিনে না দিতে পারি তারপরে তো আর বানাইতে পারবে না। তো আই নো দিস ইজ উইয়ার্ড, আসাটা ঠিক হয় নাই। কদিন পরে চলে যাবো, যাওয়ার আগে কিছু নর্মাল কেনাকাটা করে চলে যেতে যাচ্ছি। এটা এমার্জেন্সি কিছু জিনিস। নীলক্ষেত এলাকার বেশিরভাগ মার্কেটের গলি শুরু হয় শারীরিক দূরত্ব মানা কঠিন। পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের অনেকে নানা অজুহাতে ঠিকঠাকভাবে মাস্ক পরায় গুরুত্ব দেননি। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য 2 মিনিটের জন্য একটু খুলে আবার লাগিয়ে ফেলি। ভিজার কারণে আমি এখানে লাগাই। যানবাহন নাই, মার্কেট খুললে দিলে লাভ কি? গাড়ি ঘোড়া চললে মনে করেন 2-1 কাস্টমার পাওয়া যেত, গাড়ি ঘোড়া না চললে কেমন আইব মানুষ। দোকান মালিক সমিতির সভাপতি বলেছেন, বেচা বিক্রির সময়সীমা বাড়ানোর ফলে কঠোরভাবে এখন থেকে স্বাস্থ্যবিধি মানা সহজ হবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে আমরা মার্কেট এবং দোকানসমূহ চালু রাখতে পারবো সারা বাংলাদেশে। এই ক্ষেত্রে একটি সুবিধা আমাদের হয়েছে, আমাদের ক্রেতা সাধারণরা একটু সময় নিয়ে মার্কেটে আসতে পারবেন, যাতে ক্রেতা সাধারণরাও স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে ওনারা কেনাকাটা করতে পারবেন। ঈদের আগে আবার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার গুজবে দেশের বিভিন্ন মহানগর ও জেলা সদরে শপিং মলে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। টিকা প্রাপ্তি নিয়ে সৃষ্ট ব্যর্থতা মানুষকে মৃত্যুর ঝুঁকিতে ফেলছে দাবি করেন সরকারের পদত্যাগ চেয়েছে বিএনপি। আর এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। 26 এপ্রিল থেকে আর কেউ করোনার টিকার প্রথম ডোজ নিতে পারছেন না। আর অগ্রিম টাকা নিলেও ভারত বাংলাদেশকে টিকা পাঠানো বন্ধ রেখেছে। সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, মাত্র একটি প্রতিষ্ঠানকে টিকা সংগ্রহের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। মানুষকে মৃত্যুর ঝুঁকির মুখোমুখি করার জন্য সরকারের বিচার হওয়া উচিত বলেও মনে করে বিএনপি। সেই সঙ্গে নিজেদের লোকগুলোকে আপনার আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে আজকে গোটা জাতিকে
একটা বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে, যেটা আমরা মনে করি যে দিস ইজ ক্রিমিনাল অফেন্স। এবং এই একটা কারণেই আজকে এই সরকারের পদত্যাগ করা উচিত এবং তার চলে যাওয়া উচিত। এই অপরাধমূলক কাজের জন্য তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। একই দিন নিজ বাসভবন থেকে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। বলেন, করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতি আঁকড়ে ধরে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি দিচ্ছে। সবকিছু নিয়ে রাজনীতি করা আমাদের উচিত নয়, কিন্তু অন্ধ সমালোচনা, অসত্য এবং অপপ্রচার করা, এটা থেকে তো আমাদের এই মুহূর্তে অন্তত বিরত থাকা উচিত। হেফাজতে ইসলামের শুধু কমিটি বিলুপ্ত নয়, তাদেরকে সহিংস রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানান ওবায়দুল কাদের। যার যার অবস্থান থেকে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দাঁড়িয়েছি। বিএনপির দেয়া চিঠির ব্যাখ্যায় নিজের বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে আশা প্রকাশ করেছেন তার চিঠির মধ্যে দিয়ে এই ইস্যুতে সকল ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। সোমবার বিকেলে চিঠি দলের কাছে পৌঁছে দেন বিএনপি নেতা। চিঠিতে আব্বাস উল্লেখ করেন, ভার্চুয়াল সভায় বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন ইলিয়াস আলী ও সালাউদ্দিন আহমেদের গুম হওয়া একই সূত্রে গাথা। সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, এই কথাটি তিনি কটাক্ষ করে বলেছেন। মির্জা আব্বাস চিঠিতে আরো উল্লেখ করেছেন, আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ গণমাধ্যম ইচ্ছে করে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার অপচেষ্টার নীল নকশা করেছে, তার রাজনৈতিক আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে। মির্জা আব্বাসের চিঠির ব্যাখ্যায় বিএনপির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। গেল 17 এপ্রিল বিএনপির এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে ইলিয়াস আলীর গুম ইস্যু নিয়ে তিনি কথা বলেন। আমি জবাব দিয়ে দিচ্ছি, তো ওইটুকুই, এর বেশি আর কিছু আমি বলবো না। এটা আমার কোনো রাইট নাই। আমার আমি যে জবাব দিচ্ছি এতে আমি সন্তুষ্ট। আরমানিটোলায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের মামলার আসামি মঈন অ্যান্ড ব্রাদার্সের মালিক মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করেছে র্যাব। বিকেলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, অতিরিক্ত মুনাফা লাভের আশায় স্ব গোডাউনের বিভিন্ন ধরনের কেমিক্যাল ও দাহ্য পদার্থ তারা মজুত করে আসছিল। এ জাতীয় কেমিক্যাল মজুদের ব্যাপারে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছিল না। বিশ্বের সর্ববৃহৎ ক্রপফিল্ড মোজাইক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নেওয়া শস্যচিত্রের বঙ্গবন্ধু শিল্পকর্মের ধান কাটা শুরু হয়েছে। সোমবার বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে 100 বিঘা জমিতে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই জমি থেকে প্রাপ্ত ধানের বেশিরভাগ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে এবং বাকি অংশ স্মারক হিসেবে প্রদান করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। আকাশ থেকে ভূমির দিকে তাকালেই ধান খেতে দেশের স্থপতির প্রতিকৃতি। শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে গত 29 জানুয়ারি চারা রোপণ করা হয়। উৎপাদিত ধানের চারা রোপণ করার এক মাসেই দিগন্ত বিস্তৃত মাঠে ফুটে ওঠে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। 26 এপ্রিল সকালে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আয়োজনে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাসিম। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি ছিলেন। শস্যচিত্রে বঙ্গবন্ধু গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। এই কর্মযজ্ঞ এটির শুরুতে এবং আজকে শেষ ধান কাটার উৎসবে আমি থাকতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। জাতির পিতা এই যে সম্মানের জন্য আমি মনে করি বাংলাদেশের 17 কোটি মানুষ গর্বিত হয়েছে, সম্মানিত হয়েছে। ভারত, ব্রিটেন, জাপান ও চীনের রেকর্ড ভেঙে শস্যচিত্রে অঙ্কনকারী পঞ্চম দেশ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় বাংলাদেশ। আর বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবির জন্য আনন্দিত স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দরিদ্র ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছে ঢাকা ক্লাব। সহযোগিতায় ছিল রাজধানীর একটি সংস্থা ভালো কাজের হোটেল। সোমবার রাজধানীর কমলাপুর এলাকায় তারা 500 প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করে। দেশে বিরাজমান মহামারীর সময়ে সামাজিক দায়িত্ববোধ থেকে তারা এই উদ্যোগ নেয়। ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে ক্লাবের সভাপতি, কার্যকরী পরিষদের সদস্যরা ছাড়াও সদস্যবৃন্দ, ক্লাবের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। তালের রসের ছিটে ফোটাও নেই, তবুও তাল মিছরি আছে শুধু সোডা, কেমিক্যাল আর চিনি। রাজধানীর কামরাঙ্গীর চরে এইভাবে বানাচ্ছে রোগীর পাথেয় এই খাদ্য পণ্যটি। একইভাবে আখ কিংবা খেজুরের রস ছাড়াই হচ্ছে গুড়। বানানো হচ্ছে গোখাদ্য, চিনির গাদলালির সঙ্গে রং আর কেমিক্যাল মিশিয়ে। সাভারের বেশ কয়েকটি কারখানায় এসব গুড় তৈরি করে ছড়িয়ে দিচ্ছে রাজধানী সহ সারা দেশে। খাদ্যে আতঙ্ক ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। তাল মিছরি শিশু খাদ্য ও রোগীর পাথেয় হিসেবে বেশ জনপ্রিয়, কিন্তু এই তাল মিছরি তৈরির নামে মহা প্রতারণা করছে রাজধানীর পাশে কামরাঙ্গীর চরে এই কারখানাটি। তালের রস বা ছিটে ফোটা কিছুই নেই। কারখানাটি বিপুল পরিমাণ বস্তা ভর্তি চিনি, সোডা আর কেমিক্যালে ঠাসা। শ্রমিকরা বলছে চিনির সঙ্গে সোডা, কেমিক্যাল আর তালের ফ্লেভার মিশিয়ে জাল দিয়েই নাকি তৈরি করেছে এসব তাল মিছরির রসদ। চিনি, পানি, সোডা আর এই যে হাইড্রোস, এটাই তাল দিয়ে তো দেয় না, তাহলে তো এটা তাল মিস্ত্রি না, এটা চিনি মিস্ত্রি মনে হয়। এরপর তার নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে শুকালেই হলো তাল মিছরি। এইসব তাল মিছরি প্যাকেটজাত করতে চলছে নিদারুণ কাটাকাটি। পরে তা পিওর তাল মিছরি নাম দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে। চিনির সঙ্গে সোডা মিশিয়ে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্যপণ্য তাল মিছরি। এইসব তাল মিছরি ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, যাতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাল মিছরি নয়, মহা জালিয়াতিতে ভেজাল করছে মানুষের জনপ্রিয় গুড়েও। সাভার, নামাপাড়ার বিশাল এই কারখানাগুলোতে তৈরি হয় গুড়, যা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও আশপাশের বাজারে। ভেজাল গুড়ের রহস্য বেরিয়ে আসে কারখানার বাইরে এই ট্যাঙ্ক লরি থেকে কালো রঙের এই পণ্য আনলোডের চিত্র দেখে। নালি এটা গরু খাদ্য নালি, গরু খায়, মাছ খায়। এখন বর্তমান মিশা তো এখনো খাওয়া যায় মিষ্টি জিনিস, মিষ্টি নেই, এটা তিতো নাকি। এই পণ্যটি নাকি এখানকার গুড় তৈরির আসল রসদ। কর্মীদের মুখ থেকে বেরিয়ে আসে কালো এই পণ্যটি আখ বা খেজুরের রস নয়, গরুর খাদ্য সুগার মিলের গাদ লালি। এই লালি কালো হলেও বেশ সুমিষ্ট। গুড়ের গোডাউন, লালি নামাইতে কইছে, আমার নামাই দিব, এখন কি বানাইবো না আমার কেমন আমরা। গুড় কারখানায় মজুত করা এই লালির সঙ্গে রং, ফ্লেভার আর রাসায়নিক মিশালেই হয়ে গেল তথাকথিত স্বাদের গুড়, যা হাড়িজাত করলেই দেখতে একেবারেই খাঁটি। গুড়ের মধ্যে ভেজাল হয়তো মনে করেন যে আমরা যেটা ওখান থেকে আনি ওটা রস হয়ে যায়, এই রসটা তো মনে করেন যে আর বিক্রি করতে পারি না, সেটা আবার প্রসেস করে কোনোটা গরুর খাবার বানানো হয়, কোনোটা হয়তো দেখা গেছে একটু শক্ত হলে সেটা আবার মানুষকে খাওয়ানো যায়। এই গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে আগে থেকেই টের পেয়ে তালা বন্ধ করে সটকে পড়ে ব্যবসায়ী কর্মচারীরা। জনগণকে সম্পৃক্ত করে এই ভেজাল প্রতিরোধ, খাদ্য প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অস্বাস্থ্যকর এসব খাদ্যপণ্য বর্জনে ভোক্তাদের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বাজারে চালের দামের ঊর্ধ্বগতি রোধ করা গেছে, এই দাম আর বাড়তে দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার সকালে আসন্ন বোরো সংগ্রহ নিয়ে অনলাইনে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, এই সময় খাদ্য সচিব মোসাম্মদ নাজমানারা খানুম সহ খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ভার্চুয়ালি অংশ নেন। চলতি বোরো মৌসুমে সরকার 11,50,000 মেট্রিক টন চাল, 6,50,000 মেট্রিক টন ধান কিনবে বলে জানান খাদ্যমন্ত্রী। এবার বিশ্ব করোনা পরিস্থিতির খবর। করোনার ভয়াল থাবায় নাকাল পুরো বিশ্ব। ভারত যেন দাবানলের মতো ছড়াচ্ছে এই ভাইরাস। কম বেশি অক্সিজেন সংকটে ভুগছে দেশটির প্রায় সবকটি রাজ্য। এই পরিস্থিতিতে প্রতি জেলায় অক্সিজেন উৎপাদক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী।
সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতে কেউ এখন নিরাপদ নন। করোনা সংক্রমণের সুনামিতে বিপর্যস্ত গোটা দেশ। মাত্র 3 দিনে আক্রান্ত হয়েছে 10 লাখ মানুষ। মারা যাচ্ছেন অন্তঃসত্ত্বা নারীরা, রেহাই পাচ্ছে না শিশুরাও। হাসপাতালের বাইরে শুধু সারি সারি লাশ। হাসপাতালে বেড সংকট, নেই প্রয়োজনীয় অক্সিজেন। এই ঘটনায় প্রতি জেলায় অক্সিজেন উৎপাদক কেন্দ্র গড়ার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মহামারী মোকাবেলায় মানবতার অনন্য দৃষ্টান্ত তৈরি করছেন দেশটির মুসলমানরা। করোনা রোগীর চিকিৎসার জন্য সেখানকার মসজিদকে রূপান্তর করা হচ্ছে কোভিড হাসপাতালে। এমনকি রোগীর সহায়তায় এগিয়ে এসেছে শিখ সম্প্রদায়ের মানুষ। দিল্লির আহ্বানে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিকে সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে রেকর্ড করোনা সংক্রমণের মধ্যেই শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 7ম দফার ভোট গ্রহণ। আর বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে আরও 7,27,000 মানুষ, প্রাণহানি হয়েছে 10,000। মাসুদ রানা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। পাল্লেকেলের ফ্ল্যাট উইকেটে টাইগার ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের পর ব্যাট হাতে নিজেদের মেরে ধরেছেন লঙ্কান ব্যাটসম্যানরাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। 2 ট্রান্স-তাসমান দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা বিশ্বকাপের আগে। তবে সূচিতে সম্প্রতি কিছুটা পরিবর্তন এনেছে বিসিবি। পুরনো সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের আগে আসার কথা ছিল বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ব্ল্যাক ক্যাপদের। তবে নতুন সূচিতে অস্ট্রেলিয়া আসছে আগে। ফলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে ক্রিকেটের হেভিওয়েটদের বিপক্ষেই। শেষ করব অস্কারের খবর জানিয়ে 93তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক সহ সর্বাধিক 3টি বিভাগে পুরস্কার জিতেছে চীনা নির্মাতা ক্লোই জাও পরিচালিত ছবি নোম্যাডল্যান্ড। এই সিনেমায় এক যাযাবর নারীর চরিত্র দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কার বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড। অন্যদিকে দ্য ফাদার সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছে অ্যান্থনি হপকিন্স। আর করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ের 2 মাস পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কারের মূল আয়োজন। শেষ করছি সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।